হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল অফ দ্যুতি ইনস্টিটিউট। তো তোমরা জানো যে আমরা ক্লাস 12 এর 4th সেমিস্টারের জন্য ক্লাস করছি। আমরা বিগত কিছু ক্লাসে বিভিন্ন যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো সম্পর্কে 12 এর 4th সেমিস্টারের জন্য যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো দেখো, পরীক্ষা প্রায় কাছাকাছি চলে এসছে। তো আজকে আমি ভাবলাম যে একটা তোমাদের ব্রড কোশ্চেন যে আমাদের থাকে, সেই লং অ্যান্সার টাইপ কোশ্চেন গুলো কি রকম আসতে পারে, আমি একটা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করি। আমাদের 4th সেমিস্টারে একটা কবিতা রয়েছে, তোমরা জানো, হক রুস্টিং। টেড হিউগসের লেখা যে হক রুস্টিং কবিতাটা রয়েছে, তো এই কবিতাটা থেকে আমাদের কি কোশ্চেন পড়তে হবে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো, তোমাদের মনে হয় যে কবিতা থেকে আমাদের অনেকগুলো কোশ্চেন পড়তে হয়। অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন যদি আমি আলাদা করে তৈরি করি তাহলে বিভিন্ন রকমের কোশ্চেন একটা কবিতা থেকে আসতে পারে। কিন্তু দেখো, হক রুস্টিং কবিতাটা এমনই একটা কবিতা, এখানে আমরা যদি একটু বুদ্ধি করে, যদি ভালো করে একটু ব্যাপারগুলোকে লক্ষ্য করি তাহলে বুঝবো এখানে কিন্তু মেইনত আমরা যদি একটা কোশ্চেন ভালো করে প্রিপেয়ার করি তাহলে কিন্তু ওভারঅল এই হক রুস্টিং কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন আমি কিন্তু অ্যান্সারটা করে নিতে পারবো। প্রথমত আমি তোমাদের দেখাবো যে হক রুস্টিং কবিতাটা থেকে কি কি কোশ্চেন হতে পারে। এই কোশ্চেনগুলোর মূলত প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে, যেটাকে তোমরা যদি ভালো করে প্রিপেয়ার করে নাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো রকম প্রবলেম হবে না। দেখো, প্রথমত যে কোশ্চেনটা আসতে পারে, এখানে বলা হচ্ছে ইভালুয়েট হক রুস্টিং। এই যে হক রুস্টিং কবিতাটা রয়েছে, অ্যাজ এ সাকসেসফুল ড্রামাটিক মনোলগ। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে ড্রামাটিক মনোলগ, এই বিষয়টা হিসেবে তোমাকে এই হক রুস্টিং কবিতাটাকে আলোচনা করতে বলা হয়েছে। এবার তোমাদের কোশ্চেনের মধ্যে ড্রামাটিক মনোলগ না বলে ইনার মনোলগ লেখা থাকতে পারে, কিংবা কখনো ইন্টেরিয়র মনোলগ থাকতে পারে। তাহলে এইটা যদি থাকে তুমি কিন্তু কি উত্তর করবে আমরা দেখব। এরপর অথবা কোশ্চেনটা আর কি হতে পারে এই যে হক রুস্টিং থেকে, হাউ ডাজ দ্য পোয়েট, আমরা টেড হিউগস বলবো, ইউজ পোয়েটিক ডিভাইস। পোয়েটিক ডিভাইসকে কিভাবে ইউজ করেছেন টু পার্সনিফাই দ্য হক। এইখানে যে বাজ পাখিটি আছে, তো সেই বাজ পাখিটিকে হক, সেই যে বাজ পাখি, সেই বাজ পাখিটিকে কিন্তু এখানে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। তো একটা পাখি, একটা সামান্য পাখিকে কি করে একটা ব্যক্তিত্ব আরোপ করার মাধ্যমে এই কবিতাটাকে দেখানো হয়েছে, পয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে, সেটা আসতে পারে। তারপর কি হতে পারে, হাউ ডাজ দ্য হক বিকামস এ সিম্বল অফ, দেখো এ সিম্বল অফ, কিসের কিসের সিম্বলের কথা বোঝানো হচ্ছে, পাওয়ার, কন্ট্রোল এবং সুপ্রিমেসি বা ডমিন্যান্স। এই কোশ্চেনটা খুবই সাজেস্টিভ একটা কোশ্চেন। বলা হতে পারে এই যে হক, এই যে বাজ পাখিটি, সে কি করে পাওয়ার অর্থাৎ ক্ষমতা, কন্ট্রোল, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার, এবং সুপ্রিমেসি অর্থাৎ সেই সমস্ত কিছুকে কিভাবে আধিপত্য বিস্তার করছে, সমস্ত কিছুকে কিভাবে ডমিন্যান্স করছে। তো সেই পাওয়ার, কন্ট্রোল এবং সুপ্রিমেসি বা ডমিন্যান্স, এই যে বিষয়গুলোকে এই কবিতার মধ্যে কি করে দেখানো হয়েছে। এই প্রশ্নগুলো যেটাই আসুক না কেন তোমাদের উত্তর কিন্তু একটাই হবে, তোমাকে শুধু ওইভাবে উত্তরটাকে তৈরি করতে হবে। এর পাশাপাশি আর কি কি থাকতে পারে আমি তোমাদের কয়েকটা কথা বলি। এর পাশাপাশি তোমাদের আসতে পারে যে এই কবিতাটার টাইটেল আলোচনা করো, তাহলে টাইটেল আসতে পারে সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। তাহলে এই কবিতাটার মেইন বিষয়বস্তু কি সেটা আসতে পারে, তাহলে সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। তাহলে এই বিষয়গুলো তুমি যদি দেখো তাহলে মূলত সবকিছুকে মিলেমিশে একটা উত্তর আমরা যদি এই কবিতাটার বিষয়বস্তুটাকে ভালো করে তৈরি করি তাহলে এই যা কোশ্চেনই আসুক না কেন তোমরা কিন্তু নির্দ্বিধায় এই প্রশ্নটাকে তৈরি করে নিতে পারো। তাহলে আমরা হক রুস্টিং থেকে জানার চেষ্টা করলাম যে কি কি আমাদের প্রশ্নগুলো মোটামুটি হতে পারে।
মেইন যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে হচ্ছে, আমি তোমাদের আর একবার দেখাই, এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ হিসাবে কিভাবে ইউজ হয়েছে ড্রামাটিক মনোলগ, আর এখানে পাওয়ার কন্ট্রোল এবং সুপ্রিমেসিটাকে কিভাবে দেখানো হয়েছে এই কবিতায়। এই দুটি আমাদের মেইন কোশ্চেন। কিন্তু যেটাই টাইটেল যদি তোমাদের আসে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, যে কোশ্চেনই আসুক না কেন, তোমরা কিন্তু এই উত্তরটা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে আই থিঙ্ক তোমাদের কাছে কোনো প্রবলেম হবে না, তোমরা এই কবিতার থেকে যাই আসুক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করে দিতে পারো। দেখো আমি কিভাবে কোশ্চেনটাকে অ্যান্সার করার চেষ্টা করেছি, তোমরা একটু আমার দৃষ্টিকোণটাকে বোঝার চেষ্টা করো। বোর্ডে দেখতে পাচ্ছ আশা করি উত্তরটা লেখা আছে, টেড হিউজ পোয়েম হক রুস্টিং। এই যে টেড হিউজের লেখা হক রুস্টিং কবিতাটা ইজ এ পারফেক্ট এক্সাম্পল, একটা সুন্দর বা যথাযথ একটা উদাহরণ কিসের, অফ এ ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগের এটা একটা বিশেষ উদাহরণ হচ্ছে আমাদের হক রুস্টিং কবিতাটা। এবার কথা হচ্ছে স্যার এই ড্রামাটিক মনোলগ বিষয়টা কি একটু বুঝি। এ ড্রামাটিক মনোলগ ইজ এ কাইন্ড অফ পোয়েম। ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন এক ধরনের কবিতা ইন হুইচ, যেটার মধ্যে এ সিঙ্গেল স্পিকার, কেবলমাত্র একজন সেখানে কথক থাকে, কথক বা যে কথাগুলোকে ব্যাখ্যা করে বা ন্যারেট করে, এক্সপ্রেসেস, যেখানে কিনা একজন কথক ব্যাখ্যা করে বা প্রকাশ করে হিজ ওন থটস অ্যান্ড ফিলিংস। সেই যিনি কথক থাকবে, ন্যারেটিভ বা ন্যারেট যিনি করবেন, তার নিজস্ব চিন্তা ভাবনা, তার অনুভূতিগুলোকে সে কিন্তু প্রকাশ করার চেষ্টা করবে। রিভিল মানে প্রকাশ করার চেষ্টা করবে হিজ পার্সোনালিটি, সেই যিনি কথক তার ব্যক্তিত্ব কেমন এবং তার সাইকোলজি কেমন, তার মানসিক দৃষ্টিভঙ্গি কেমন, সেই সমস্ত কিছুকে তিনি কিন্তু তুলে ধরার চেষ্টা করবে থ্রু হিজ স্পিচ। তার কথাবার্তার মধ্য দিয়ে সে তার নিজস্ব সাইকোলজিকে, সে তার নিজস্ব পার্সোনালিটিকে যদি তুলে ধরার চেষ্টা করে একজন কথক একটা কবিতার মাধ্যমে, তাহলে সেটাকে আমরা বলি ড্রামাটিক মনোলগ। বুঝতে পারলাম? তাহলে এই কবিতাটা কি করে একটা ড্রামাটিক মনোলগ হয় সেই দিকে আমরা মুভ করার চেষ্টা করছি। হেয়ার, এখানে বলতে এই যে হক রোস্টিং কবিতার মধ্যে দা হক, এই যে বাজ পাখিটি হিমসেলফ, মানে বাজ পাখিটি নিজেই ইজ দা স্পিকার, এখানে হচ্ছেন বক্তা। তাহলে এখানে আমরা যেমন বললাম যে ড্রামাটিক মনোলগের মধ্যে একজন কিন্তু স্পিকার থাকবেন, এই যে স্পিকার থাকবেন, যে কিন্তু তার নিজস্ব পার্সোনালিটি, তার থট সম্পর্কে ব্যাখ্যা করবে বা প্রকাশ করবে। তাহলে এই কবিতার মধ্যে দ্য হক হিমসেলফ ইজ দ্য স্পিকার, এই বাজ পাখিটি সে কিন্তু নিজের সম্পর্কে কিছু আমাদেরকে বলার চেষ্টা করছে এবং আমরা পাঠকগণ কিন্তু তার কথাগুলো বোঝার চেষ্টা করছি। দ্য পোয়েট, কবি টেড হিউজ হ্যাজ ইউজ, ব্যবহার করেছেন দ্য ফার্স্ট পারসন ন্যারেটিভ ড্রামাটিক মনোলগ অ্যাজ আ পোয়েটিক ডিভাইস। এবার ব্যাপার হচ্ছে কবি কিন্তু বাজ পাখি বলেনি যে বাজ পাখিটি এটা করলো, কবি কিন্তু কবিতাটাতে আমি সেন্স ইউজ করেছে যে আমি হলাম বাজ পাখি, মানে এমন একটা ফার্স্ট পারসন ড্রামাটিক মনোলগ এখানে প্যাটার্ন ইউজ করা হয়েছে। তাহলে আমি কেন বলা হচ্ছে, দেখো বাজ পাখি সে তো সামান্য একটা পাখি, সেই পাখিটাকে এখানে আমি করার মাধ্যমে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে এবং ফার্স্ট পারসন করা হয়েছে। কেন? যাতে করে দেখো টু টেক্স দ্য রিডার্স ইনটু দ্য মেন্টাল ওয়ার্ল্ড অফ দ্য হক। এই বাজ পাখিটি বলছে আমি গাছের একদম সেই উঁচু ডালে বসে থাকি। এবার বলা হচ্ছে যে বাজ পাখিটি গাছের একদম সর্বোচ্চ ডালের মধ্যে বসে আছে। যখন এই রকম কথা বাজ পাখিটি আমাদের সামনে বলে বা কবিতাটা যখন শুরু হয় যে আমি গাছের সর্বোচ্চ ডালে বসে আছি, সামনে এর পাশাপাশি আমাদের মনে কিন্তু একটা ইমেজ তৈরি হয়ে যায় যে বাজ পাখিটি একটা গাছের উঁচু ডালে বসে আছে। অর্থাৎ বাজ পাখির যে মেন্টাল ওয়ার্ল্ড, মানসিক যে একটা জগৎ আছে, আমরা কিন্তু আমাদের মানস চক্ষে আমাদের কল্পনার জগতে তখন হারিয়ে যাই। আমরা কিন্তু একটা বাজ পাখি তখন জঙ্গলের কতটা উঁচুতে থাকতে পারে সেই চিত্রপটটা কিন্তু আমাদের মনের মধ্যে ভেসে ওঠে।
তার মানে কবি টেড হিউজ এমন সুন্দর করে বাজ পাখির একটা পরিস্থিতি, বাজ পাখির একটা চিত্র আমাদের সামনে অঙ্কন করার চেষ্টা করছেন, যাতে তিনি রিডার্স পাঠকগণকে সেই বাজ পাখির জগতের মধ্যে নিয়ে যেতে পারেন ক্ষণিকের মধ্যে। আচ্ছা, দ্য পোয়েট পার্সনিফাইস, কবি এখানে ব্যক্তিত্ব আরোপ করেছেন দা হক, সেই বাজ পাখিটিকে। কেন? টু রিভিল হিজ সেলফ ইমেজ টু দা রিডার্স। বাজ পাখিটিকে ব্যক্তি হিসেবে এখানে এমন এই জন্যই দেখানো হয়েছে যাতে তার সেলফ ইমেজটাকে, তার নিজস্ব ছবিটাকে এখানে রিডার্স পাঠকগণের কাছে তুলে ধরা সম্ভব হয়। দ্য হক থিংস, এই বাজ পাখিটি মনে করেন হিমসেলফ, নিজেকে, অ্যাজ দ্য পিনাকেল অফ দ্য গডস ক্রিয়েশন, মানে ভগবানের যে সৃষ্টি তিনি মনে করেন, বাজ পাখিটি মনে করেন যে আমি হলাম সেই ভগবানের সৃষ্টির সর্বোচ্চ পর্যায়ে থাকা সেই পিনাকেল। পিনাকেল মানে যিনি সর্বেশ্বর্বা, সর্বোচ্চ উঁচুতে যার পজিশন। এবং কবিতাটা শুরু হতেই আমরা দেখি বলছে যে আমি বসে আছি জঙ্গলের সর্বোচ্চ উঁচু কোনো একটা গাছের ডালে। তো সেখান থেকে বাজ পাখিকে বোঝানো হচ্ছে যে বাজ পাখি কিন্তু তার যে ভগবান বা ঈশ্বরের সৃষ্টির গুলোর মধ্যে নিজেকে সর্বোৎকৃষ্ট দেখানোর একটা প্রবণতা কিন্তু আমরা পাচ্ছি। দা হক সিজ হিমসেলফ, এই বাজ পাখিটি নিজেকে মনে করেন অ্যাজ আ সুপ্রিম ফোর্স, একটা সর্বোচ্চ ফোর্স হিসাবে মনে করেন, উইদাউট এনি ফেক ড্রিম, যার মধ্যে মিথ্যে কোনো কল্পনার সেখানে জগৎ নেই। তো বাজ পাখি মনে করছে যে আমার মধ্যে ফেক কোনো ড্রিম আমি দেখি না, আমি কোনো মিথ্যা স্বপ্নের জাল বুনি না, আমি যা করি, যা কিছুই আমার দ্বারা করা সম্ভব সেটা হচ্ছে রিয়ালিটিতে। তাহলে বাজ পাখি কিন্তু দেখো এমন এক দৃষ্টিকোণ এখানে দেখানো হচ্ছে যে কল্পনার জগতে অলিক কল্পনায় কখনো বাস করে না। ও বোঝানোর চেষ্টা করছে যে আমার মধ্যে কল্পনার কোনো স্থান নেই, আমি যা করব সেটা রিয়ালিটিতে, সেটা বাস্তবতায় করে দেখাবো। ইভেন দ্য হক থিংস, এমনকি সেই বাজ পাখিটি মনে করে অল দ্য ন্যাচারাল অ্যাডভান্টেজেস, সমস্ত প্রাকৃতিক সুবিধাগুলো আর ফর হিজ অ্যাসিস্ট্যান্স। অ্যাসিস্ট্যান্স মানে সহযোগিতা, কেবলমাত্র তাকেই সহযোগিতা করার জন্য। তো বাজ পাখি মনে করছে এই গাছের ডালে সর্বোচ্চ উঁচুতে সে কেন আছে, এই পৃথিবীটা যেন তার জন্য উন্মুক্ত হয়ে আছে, এবং সেই বাজ পাখি যেন সমস্ত পৃথিবীটাকে তদন্ত করে দেখতে পারে, তার জন্য সেই পৃথিবী যেন উন্মুক্ত হয়ে আছে। এমনকি সূর্যের যে রেস, সূর্যের যে রশ্মিগুলো আছে, বাতাসের যে গতি প্রকৃতি আছে, সবকিছুই যেন তারই অনুকূল পরিবেশ তৈরি করার জন্য আছে। তার মানে প্রকৃতি, ন্যাচারাল অ্যাডভান্টেজ গুলো যেন সবকিছু শুধু তাকে সুবিধা দেওয়ার জন্য। এটার মাধ্যমে আমরা বুঝলাম বাজ পাখি নিজের সম্পর্কে ফার্স্ট প্যারা, দেখো এটা ইন্ট্রোডাকশন প্যারা, এই প্যারার মধ্যে বাজ পাখি নিজেকে কি ভাবে সেই আঙ্গিকটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বাজ পাখি তার নিজের সম্পর্কে তার মনের মধ্যে কি অ্যাটিটিউডটাকে গড়ে তোলেন সেটাকে এখানে দেখানো হয়েছে। ওকে, আমরা এরপরে বাজ পাখির একটা সুন্দর মন্তব্য আমরা দেখব। হি ইজ নট ইন কনফিউশন, সে কিন্তু কোন রকম দ্বিধার মধ্যে নেই, অর্থাৎ তার মধ্যে কোন রকম দোলাচলতা বা দ্বিধা আমরা দেখতে পারি না। হি ইজ নট ইন কনফিউশন, সে কোন রকম সংকোচ বা দ্বিধার মধ্যে নেই যে আমাকে কি করতে হবে কি করতে হবে না, এমন কিন্তু তার মধ্যে কোনো কনফিউশন নেই। তাহলে কি? বাট হি ইজ ওয়েল ডিটারমাইন্ড, কিন্তু বরঞ্চ সে যথেষ্ট দৃঢ়, মানে দৃঢ় সংকল্প। সে কি ব্যাপারে? ফর হিজ প্রে, অর্থাৎ সে যে শিকার ধরবে, তাকে যে শিকার ধরতে হবে সেই ব্যাপারে তার মনের মধ্যে কোনো কনফিউশন নেই। সে একদম ক্লিয়ার, সে একদম ডিটারমাইন্ড যে না, আমাকে এইভাবে অমুক শিকারটাকে আমাকে টার্গেট করতে হবে, এই নিয়ে তার মধ্যে কোনো কনফিউশন নেই। তোমরা যদি এখানে চাও তাহলে সুন্দর করে এই রকম লাইনটা, এই কবিতার লাইনটাকে তোমরা এখানে দিতে পারো আমি যেভাবে দিয়েছি। কি বলবা? আই কিল, আমি হত্যা করতে পারি, হোয়ার, যেখানে, আই প্লিজ, প্লিজ মানে হচ্ছে খুশি বা চাওয়া, আমি যেখানে চাই সেখানে গিয়ে হত্যা লীলা চালাতে পারি। বিকজ, কারণ, ইট ইজ অল মাইন, কারণ এটা সমগ্রটাই, সবকিছুটাই
শুধু আমার। তার মানে দেখো এইখানে ইট ইজ অল মাইন, মাইন মানে কি আমার। এই জায়গায় বাজ পাখি তার নিজস্ব অধিকারকে দেখানোর চেষ্টা করছেন। বাজ পাখি বলছে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে খুশি আমি আমার শিকারকে হত্যা করতে পারি, কারণ এই সমস্ত কিছুই আমার। তার মানে বাজ পাখি দেখাচ্ছে নিজের পাওয়ারকে দেখানোর চেষ্টা করছে যে আমার সবকিছুই আমার, আমি কাউকে কৈফিয়ত দিতে চাবো না, তো আমি যেখানে খুশি আমি হত্যা লীলা চালাতে পারি। তাই জন্য লাইনটা হচ্ছে আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন। আমি যেখানে খুশি হত্যা লীলা চালাতে পারবো কারণ সমস্তটাই আমার। এই যে কবিতার লাইনটা তোমরা দেখলা, এই লাইনটার মাধ্যমে কি প্রকাশিত হয়, বাজ পাখির কোন মনোভাবটা প্রকাশিত হয় সেটা আমি তোমাকে এই তিনটা লাইনের মধ্যে বোঝানোর চেষ্টা করছি। দ্য অ্যাবাভ লাইন, অ্যাবাভ লাইন মানে উপরি উক্ত লাইনটি, এই লাইনটি শোস দেখায় দ্য মাইন্ডসেট একটা মানসিকতা অফ অ্যান অথরিটেরিয়ান লিডার অর ডিকটেটর। দেখো অথরিটেরিয়ান লিডার অথবা ডিকটেটর, ডিকটেটর কাকে বলা হয়? হু, যে কিনা জাস্টিফাইজ হিজ কন্ট্রোল ওভার আদার্স, এমন একজন ব্যক্তি যে নিজের কন্ট্রোলটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, অ্যাজ আ ন্যাচারাল অ্যান্ড আনরিজনেবল, অ্যাজ ন্যাচারাল এবং আনরিজনেবল। দেখো স্বাভাবিকভাবেই এবং আনকোশ্চেনেবল বলতে পারো তুমি। আনকোশ্চেনেবল মানে যার অথরিটি নিয়ে, যার প্রাধান্য নিয়ে কেউ কখনো কোশ্চেন তুলতে পারবে না, প্রশ্ন করতে পারবে না। আজকে ডিকটেটর, ডিকটেটর মানে এমন শাসককে বোঝানো হচ্ছে যারা এক কথায় স্বৈরতন্ত্র চালায়, যাদের কাউকে কেউ কৈফিয়ত দিতে যাবে না। তোমাদের এক্সাম্পলের জন্য আমি হিটলারের কথা বলি, যে হিটলার সে এমন এক শাসনতন্ত্র তৈরি করার চেষ্টা করেছিল একসময় জার্মানিতে নাৎসি বাহিনীর মাধ্যমে, যে সে যা করবে সেটাই ঠিক, সে কাউকে কোনো কৈফিয়ত দিতে যাচ্ছে না, সে কোনো রকম কোশ্চেন কিন্তু তার বিরুদ্ধে আসতে দিচ্ছে না। তো এই রকম একটা ডিকটেটরশিপ আমরা কিন্তু দেখতে পাবো কার মধ্যে? এই বাজ পাখিটির মধ্যে। তো বাজ পাখি বলছে যে আমি এমন এক মাইন্ডসেট আমি দেখানোর চেষ্টা করছি এই লাইটের মধ্য দিয়ে যে আমি যেখানে খুশি হত্যা চালাচ্ছি, আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে যাব না। তারপর কি বলছে? হি ডাজ নট অ্যাকসেপ্ট এনি চেঞ্জ সিন্স দ্য বিগিনিং। এবং কবিতার লাস্ট লাইনটা তোমরা যদি পড়ো, সেখানে বাজ পাখি বলছে যে এই প্রকৃতির মধ্যে, এই বিশ্বের মধ্যে কোনো কিছুই চেঞ্জ আমি অ্যালাউ করিনি। অর্থাৎ আমি বিগিনিং, প্রথম থেকে এই যা কিছু যেমন ভাবে দেখে এসেছি আজ পর্যন্ত, সেই সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত টিল নাও সবকিছু কিন্তু তেমন ভাবেই রয়ে গেছে। তাহলে কেন এই সমস্ত কিছু কেন পরিবর্তন হয়নি? বাজ পাখি বলছে যে কারণ আমি কোনো কিছুকে পরিবর্তন হতে দেইনি, বা আমার মনে হয়নি যে কোনো কিছু পরিবর্তন হোক, তাই জন্য কিন্তু কোনো কিছু পরিবর্তন হয়নি। তার মানে সমস্ত পরিবর্তন যেন বাজ পাখির ইন্টেনশনের উপর নির্ভর করছে। বাজ পাখি চাইলে যেন পরিবর্তন হবে, সে না চাইলে পরিবর্তন হবে না। এই যে মানসিকতাটা, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এইটা ছিল আমাদের কবিতাটার বিষয়বস্তু। এবার আমরা আসি, তাহলে কি বুঝলাম, লাস্ট কনক্লুশন কি দিতে পারি? দাস এইভাবে, বা তোমরা লিখতে পারো টু কনক্লুড, এখানে দাস এইভাবে, হক রুস্টিং ইজ নট মিয়ারলি এ পোয়েম অ্যাবাউট আ বার্ড। মিয়ারলি মানে অনলি, শুধুমাত্র। এইভাবেই আমরা বলতে পারি হক রুস্টিং ইজ নট মিয়ারলি এ পোয়েম অ্যাবাউট এ বার্ড। তাহলে এই সমস্ত কিছু বোঝার পর আমরা বুঝতে পারি যে এই হক রোস্টিং কবিতাটা কেবলমাত্র একটা পাখি সম্পর্কেই যে কবিতা তা কিন্তু নয়। তোমাদের মনে হতে পারে যে সামান্য একটা বাজ পাখি সম্পর্কেই তো এই কবিতাটা, কিন্তু অ্যাকচুয়ালি আমি উপসংহারে বা কনক্লুশনে কি দেওয়ার চেষ্টা করেছি, যে বলছি যে অ্যাকচুয়ালি দ্য পোয়েম হক রোস্টিং ইজ নট মিয়ারলি আ পোয়েম অ্যাবাউট আ বার্ড। এই কবিতাটা কেবলমাত্র একটা পাখি সম্পর্কেই সাধারণত নয়। তাহলে কি? বাট দ্য হক বিকামস আ ড্রামাটিক ক্যারেক্টার।
কিন্তু এই বাজ পাখিটি এখানে কিন্তু একটা ড্রামাটিক ক্যারেক্টার হিসেবে প্রতিপন্ন হয়ে আসে বা উঠে আসে। হুজ স্পিচ, যার কথাগুলো রেভিলস, প্রকাশ করে বোথ বিউটি, একদিকে যেমন সৌন্দর্যকে তুলে ধরে, অ্যান্ড ব্রুটালিটি অফ নেচার অ্যান্ড লাইফ, এই প্রকৃতির মধ্যে এবং জীবনের ক্ষেত্রে আমাদের এই জীবনের ক্ষেত্রে কতটা যে ব্রুটালিটি মানে কি আছে, নিষ্ঠুরতা, এই জিনিসটাকেও কিন্তু দেখানো হচ্ছে। তার মানে বাজ পাখির ক্যারেক্টারের মধ্য দিয়ে আমরা একদিকে যেমন বিউটি দেখতে পাচ্ছি, সৌন্দর্য দেখতে পাচ্ছি, তেমনি অপরদিকে দেখতে পাচ্ছি ব্রুটালিটি অফ নেচার অ্যান্ড লাইফ, জীবন এবং প্রকৃতির চরম নৃশংসতাকে আমরা দেখতে পাচ্ছি, চরম নিষ্ঠুরতাকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে এই পয়েন্টটাকে তোমরা হাইলাইট করো, এইটা দিয়ে তোমাদের কোশ্চেন আসতে পারে। এই কবিতার মধ্যে কিভাবে কবি আমাদেরকে তোমাদের এই কোশ্চেনটা দিতে পারে যে ডিসকাস করো এই কবিতার মধ্যে কি করে বিউটি সৌন্দর্য, বিউটি অ্যান্ড ব্রুটালিটি অফ নেচার অ্যান্ড লাইফ। তাহলে একদিকে দেখো সৌন্দর্যকে কিভাবে দেখানো হয়েছে, আর একদিকে ব্রুটালিটি অফ নেচার অ্যান্ড লাইফ, জীবন এবং প্রকৃতির নিষ্ঠুরতাকে কিভাবে দেখানো হয়েছে, অপরদিকে সৌন্দর্যকে কিভাবে দেখানো হয়েছে, সেই জিনিসটা আমরা কিন্তু সেই বাজ পাখির ক্যারেক্টারের মধ্যে পাই। বাজ পাখির ক্যারেক্টারের মাধ্যমে একদিকে সৌন্দর্যমূলক দিক ফুটে উঠেছে, অপরদিকে কিন্তু ব্রুটালিটি অফ নেচার অ্যান্ড লাইফ ফুটে উঠেছে। এখান থেকে ব্রড কোশ্চেন আসতে পারে, লাইন তুলে কোশ্চেন করতে পারে এই ফ্রেজটাকে ইউজ করে, বিউটি অ্যান্ড ব্রুটালিটি অফ নেচার অ্যান্ড লাইফ। ওকে, বাই ইউজিং ড্রামাটিক মনোলগ ইউজ করার মধ্য দিয়ে ফার্স্ট পারসন আমি, এই যে আমি শব্দটা ইউজ করার মাধ্যমে, আমি বসে আছি গাছের সর্বোচ্চ ডালে, আমি চাইনি তাই প্রকৃতির মধ্যে কোন রকম পরিবর্তন হয়নি, এই যে কথাগুলো আমি যেখানে খুশি হরতাল্লা চালাতে পারি। তো একটা কবি তো বলতে পারতো যে বাজ পাখিটি যেখানে খুশি হরতাল্লা চালাতে পারে, তাহলে বাজ পাখিটি বা সে, এই কথাগুলো না বলে কবি কেন আমি হিসেবে ইউজ করেছেন, আমি কথাটার মাধ্যমে তিনি ফার্স্ট পারসন ইউজ করেছেন, এইটাকে আমরা বলতে পারছি ফার্স্ট পারসন ন্যারেটিভ। তাহলে দেখো এই যে ফার্স্ট পারসন ন্যারেটিভ, পার্সনিফিকেশন কি, একটা সামান্য পাখিকে কবি ব্যক্তি হিসাবে তুলনা করছেন। তো পাখিটাকে যে ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে এখান থেকেই আমরা বুঝতে পারছি। তাহলে এই যে ড্রামাটিক মনোলগ, ফার্স্ট পারসন ন্যারেটিভ, পার্সনিফিকেশন, এগুলোর মাধ্যমে হিউগস ভেরি বিউটিফুলি পোর্ট্রেট মানে অঙ্কন করেছেন বা তুলে ধরেছেন দ্য পোয়েম, কবিতাটাকে, হোয়ার, যেখানে দ্য প্রিডেটরি বার্ড, এই যে ভক্ষক পাখি মানে যে পাখিটা অন্য সমস্ত শিকারগুলোকে নির্দ্বিধায় সে হত্যালীলা চালাচ্ছে, তাদেরকে হত্যা করে ফেলছে। তো সেই ভক্ষক পাখিটি, সেই হক পাখিটি বিকামস কি হয়ে উঠেছে, এ সিম্বল অফ, কিসের সিম্বল, পাওয়ার, কন্ট্রোল অ্যান্ড সুপ্রিমেসি বা ডমিন্যান্স। অর্থাৎ এই পাখিটা কি দেখাচ্ছে, বাজ পাখিটি দেখাচ্ছে আমার মধ্যে অসীম পাওয়ার বা ক্ষমতা রয়েছে, আমি সমস্ত কিছুকে যেন কন্ট্রোল করতে পারছি। সে কন্ট্রোল দেখাচ্ছে, ক্ষমতা দেখাচ্ছে এবং সুপ্রিমেসি, এবং সে তার কন্ট্রোল বা পাওয়ারের মধ্য দিয়ে সে কিন্তু সমস্ত কিছুর মধ্যে প্রাধান্য বিস্তার করছে, সুপ্রিমেসি দেখাচ্ছে। তাহলে এই যে কয়েকটা পয়েন্ট আমি হাইলাইট করতে বললাম, কি সিম্বল অফ পাওয়ার, কন্ট্রোল অ্যান্ড সুপ্রিমেসি, ড্রামাটিক মনোলগ, ইউজ অফ ইমেজারি, পোয়েটিক ডিভাইস, এই যে জিনিসগুলো, আর কি বললাম, বিউটি অ্যান্ড ব্রুটালিটি অফ নেচার অ্যান্ড লাইফ, এই যে জিনিসগুলো, এগুলোই হচ্ছে এই কবিতা থেকে মেইন কোশ্চেন। তাহলে মোট কথা, তোমাদের যা কোশ্চেনই আসুক না কেন, তোমরা কিন্তু হক রুস্টিং থেকে আমি যে কোশ্চেনটার উত্তর লিখিয়ে দিলাম, এই কোশ্চেনটাকে তোমরা যদি প্রিপেয়ার করো তাহলে কোনো রকম অ্যান্সার করতে তোমাদের আটকাবে না। এবার ব্যাপার হচ্ছে, তাহলে এই কোশ্চেনটা আমি যে উত্তরটা লিখেছি এটাই কি তোমাদের তৈরি করতে হবে, এমন কোনো কথা নয়। আমি তোমাদেরকে দেখালাম যে একটা উত্তর কি করে আমাদেরকে লিখতে হয়, তোমরা চাইলে নিজেরাও বাড়িতে এরকম করে
কোশ্চেনটাকে প্রিপেয়ার করতে পারো, অ্যান্সারটাকে প্রিপেয়ার করতে পারো। তো আশা করি তোমাদের ক্লাসগুলো কাজে লাগছে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে।